বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের 11 ক্লাসের নতুন সিলেবাস অনুসারে যে কবিতা, সেই চারণ কবি যে কবিতা, সেই কবিতা লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে সহজ সরল ভাষায় আমি বিস্তারিত ব্যাখ্যা করব, এর প্রেক্ষাপট সহ এবং কবি পরিচিতি সহ। যাই হোক বন্ধুটি, আজকের কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একজন প্রতিবাদী কবির সম্পর্কে আর একজন প্রতিবাদী কবি কবিতা লিখছেন জেলে বসে। সেই কবিতার বিষয়বস্তু কি নিয়ে এবং কেন তিনি কবিতাটা লিখেছেন, কোন পরিপ্রেক্ষিতে কবিতাটা তাকে লিখতে হয়েছে, এবং কবির সঙ্গে যে নির্মম অত্যাচার করেছে আফ্রিকার বর্ণ বিদ্বেষী বোথা সরকার। বোথা হচ্ছে একটি উপাধি বা টাইটেল বলা যায়, অর্থাৎ আফ্রিকার বর্ণ বিদ্বেষী যে বোথা সরকার, সেই সরকার এক 30 বছর বয়স্ক এক কবি, যার নাম হচ্ছে বেঞ্জামিন মোলায়েজ। বেঞ্জামিন মোলায়েজ এই 30 বছর বয়স্ক এক কবিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল এই বর্ণ বিদ্বেষী নির্মম অত্যাচারী নিষ্ঠুর বোথা সরকার। আর সেই পরিপ্রেক্ষিতে আমাদের দেশের তেলেগু ভাষীর এক বিখ্যাত কবি ভারভারা রাও, এই বিখ্যাত তেলেগু কবি জেলে বসে তিনিও কিন্তু বিভিন্ন প্রতিবাদমূলক কবিতা লিখে নানান সময়ে তাকে জেলে যেতে হয়েছে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কবিতা লিখে তাকে জেলে যেতে হয়েছে, এবং জেলে বসে তিনি যখন দেখছে আফ্রিকার এই বর্ণবিদ্বেষী বোথা সরকার 30 বছর বয়স্ক এক তরুণ কবিকে এরকম নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করলো, সেই পরিপ্রেক্ষিতে তিনি এই কবিতাটা লিখেছেন। যে খুবই ইন্টারেস্টিং একটা কবিতা এবং খুবই দুঃখজনক এর প্রেক্ষাপট। যাই হোক বন্ধুরা, আমরা এই কবিতার প্রেক্ষাপট সহ বিস্তারিত আলোচনা করব। যেহেতু 42-43 ডিগ্রি তাপমাত্রা, অত্যন্ত গরম, এই গরমে ভিডিও করা খুবই কষ্টকর। জানলা দরজা বন্ধ করে, পাখা অফ করে এবং 3-4টি লাইট জ্বালিয়ে ভিডিও করাটা সত্যি খুবই টাফের। তাই আমি এই ভিডিওটি করছি বাকি অংশ, কিন্তু জানলা দরজাগুলো খুলে, লাইটগুলো অফ করে এবং পাখাটা চালিয়ে দিয়ে, বা আমি একটা অন্য জায়গায় গিয়ে যেখানে হাওয়াটা পাওয়া যায় মোটামুটি, সেখানে গিয়ে ভিডিওটা করছি। তাই হয়তো তোমরা আমাকে ভিডিওতে দেখতে পাবে না, কিন্তু আমি বিস্তারিতভাবে তোমাদেরকে সহজভাবে, সুন্দরভাবে, সহজ সরল ভাষায় বুঝিয়ে দেবো। বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে তোমরা সম্পূর্ণরূপে দেখো, তাহলে এই কবিতার থেকে যাবতীয় যে প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারে থাকবে, সেইগুলো কিন্তু তোমরা সুন্দরভাবে উত্তর করে আসতে পারবে। এবং যারা এসএসসি পরীক্ষা বা এসএলএসটি পরীক্ষা দেবে, সেই সমস্ত চাকরি প্রার্থী বন্ধুদের বলছি, তোমরাও কিন্তু ভিডিওটি দেখো, তাহলেও কিন্তু তোমাদের এসএলএসটিতে এটা খুবই ফলপ্রসূ হবে। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি শুরু করব আজকের চারণ কবি কবিতা, প্রেক্ষাপট, কবি পরিচিতি ও লাইন ধরে ধরে শব্দার্থ সহ গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ বিস্তারিত আলোচনা। বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব এই কবিতার যে লেখক, আসল লেখক যাকে বলা যায়, সেই ভারভারা রাও। এই ভারভারা রাও সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নেব, কারণ বর্তমানে যেহেতু তোমাদের নতুন সিলেবাস অনুসারে এমসিকিউ প্রশ্ন আসবে, সেক্ষেত্রে তোমাদের কবি পরিচিতি এবং কবির বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন তুলে দেবেই, এটা কিন্তু একদম গ্যারান্টি। যাই হোক, আমরা এই কারণে আমাদের কবি পরিচিতিটা জানা দরকার। এছাড়া কবিতা বুঝতে গেলে সেই কবির ব্যাকগ্রাউন্ডটা এবং কবির সম্পর্কে একটু জানা আমাদের সত্যি দরকার। যাই হোক, আমরা শুরু করব আজকের কবি ভারভারা রাও সম্পর্কে।
এই যে ভারভারাও রাও, তার পুরো নাম হচ্ছে পেন্ডিয়ালা ভারভারা রাও। তার বাড়ি কোথায়? না, তার বাড়ি হচ্ছে অবিভক্ত যে অন্ধ্রপ্রদেশ, বর্তমানে সেটা তেলেঙ্গানার মধ্যে পড়ছে, তার বাড়ির অংশটা আর কি। অর্থাৎ অবিভক্ত যে অন্ধ্রপ্রদেশ রাজ্য, সেই অন্ধ্রপ্রদেশ রাজ্যে তার জন্ম হয়েছিল 1940 সালে। আমরা যদি তার কর্মজীবনে চলে যাই তাহলে দেখব তিনি কিন্তু দীর্ঘ প্রায় 40 বছর ধরে তেলেগু সাহিত্যে অধ্যাপনা করেছেন, এবং এছাড়া এর পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বিভিন্ন আন্দোলনেও কিন্তু তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন, যেরকম তেলেঙ্গানা যে আন্দোলন, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ভেঙে যে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হলো, সেই আন্দোলনেও কিন্তু তিনি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। এছাড়া শ্রমিকদের আন্দোলনের সঙ্গেও তিনি তার অবদান রেখেছেন, এবং তিনি বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রতিবাদমূলক কবিতা রচনা করার জন্য তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে। আর আমাদের যে কবিতাটা, সেই কবিতাটাও কিন্তু তিনি জেলে বসেই লিখেছেন। তিনি 1966 খ্রিস্টাব্দে সাহিত্যে মিত্রালু নামে একটা গোষ্ঠী তৈরি করেন, আর সৃজনা ত্রৈমাসিক পত্রিকা শুরু করেন। অর্থাৎ সৃজনা নামে একটা 3 মাস পর পর বের হবে এরকম একটা পত্রিকা বের করেন। বর্তমানে তিনি অরুণ না তারা পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ কবি কিন্তু এখনো জীবিত। বিখ্যাত কিছু কাব্যের নাম আমরা জেনে নেব, এখান থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে, তাই সতর্ক দৃষ্টির সঙ্গে তোমরা কিন্তু এগুলো শোনো, পারলে নোট ডাউন করে নাও। চালি নেগাল্লু, ওরে গিপ্পু, স্বেচ্ছা, মুক্ত কান্তম, আরা জলু, তেলেঙ্গানা বীর গাথা, বীজ ভূমি, এইগুলো তার বিখ্যাত কিছু কাব্য। 1986-তে তার কাব্যগ্রন্থ ভবিষ্যতু চিত্রপটম নিষিদ্ধ করা হয় কিছু প্রতিবাদমূলক সরকারের বিরুদ্ধে লেখা থাকার জন্য। যাই হোক, সেই বিখ্যাত যে কবি ভারভারা রাও, তিনি কিন্তু এখনো জীবিত, এবং তিনি অরুণা তারা পত্রিকার সঙ্গে এখনো যুক্ত রয়েছেন, এবং এখনো কিন্তু তিনি লেখালেখি করছেন। যাই হোক, আগামীতেও হয়তো আমরা তার লেখা আরো বিখ্যাত কবিতা বা কাব্য পাবো। যাই হোক, তিনি যেহেতু একজন তেলেগু সাহিত্যিক বা কবি, তার জন্য তার লেখার যে কবি এই কাব্যের নামগুলো, সেগুলো একটু তোমাদের কাছে খটোমটো মনে হলেও কিছু নাম কিন্তু তোমরা অবশ্যই মনে রেখো। যেরকম ভাবে এই কবিতাটার উৎস, এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবার আমরা চলে আসব এই কবিতার উৎসে, অর্থাৎ কোথা থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। মূল রচনা হচ্ছে, আসলে এটা একটা, এই চারণ কবি যেটা আমরা পড়ছি, এটা কিন্তু একটা অনুবাদমূলক কবিতা। কে অনুবাদ করেছে? না, শঙ্খ ঘোষ, আমাদের বাঙালি কবি শঙ্খ ঘোষ এই কবিতাটা অনুবাদ করেছে। অরিজিনাল লেখক বা আসল লেখক হচ্ছে ভারভারা রাও। কত সালে তিনি লিখেছেন? না, 1985 খ্রিস্টাব্দের 23শে অক্টোবর তিনি এই কবিতাটা তেলেগু ভাষায় লিখেছেন। তেলেগু ভাষার যে কবিতাটা, সেই কবিতার নাম কিন্তু চারণ কবি নয়, কবিতার অরিজিনাল নাম হচ্ছে কবি। অর্থাৎ একজন কবির উদ্দেশ্যে বা তাকে সমর্পণ করে কিন্তু এই কবিতাটা তিনি লিখেছেন, তাই কবিতার নাম কবি। আর এই কবিতার ইংরেজি একজন অনুবাদ করেছেন, যেরকম বাংলায় আমাদের অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ, যার নাম চারণ কবি, এবং এটা ইংরেজিতেও কিন্তু একজন অনুবাদ করেছেন। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ইংরেজি অনুবাদ করেন ডি ভেঙ্কট রাও, যার নামটা হচ্ছে দ্য বার্ড নামে। অর্থাৎ এই যেটা আমরা চারণ কবি বলে পড়ছি কবিতা, সেটা ইংরেজিতে কি নামে পরিচিত? না, দ্য বার্ড। আর অরিজিনাল যে কবিতাটা, যেটা ভারভারা রাও লিখেছেন, তার নামটা কি? তার নামটা হচ্ছে কবি। আর এর মূল গ্রন্থটা কি? এর মূল গ্রন্থটা হচ্ছে ভবিষ্যৎ চিত্রপট, যেটা তেলেগু ভাষায় ভবিষ্যতু চিত্রপটম 1986 সালে এটা রচিত হয়। এই ভবিষ্যৎ চিত্রপট
বা ভবিষ্যতু চিত্রপটম এই মূল গ্রন্থ থেকে কিন্তু বা এই কাব্য থেকে কিন্তু আমাদের এই চারণ কবি কবিতাটা নেওয়া হয়েছে। এই ভবিষ্যৎ চিত্রপট এটা কিন্তু একটা সময় নিষিদ্ধ হয়েছিল তার কিছু সরকার বিরোধী লেখার কারণে। যাই হোক, এবার আমরা চলে আসবো যে এই অনুবাদের উৎসটা কোথা থেকে আসলো। এই প্রখ্যাত কথাসাহিত্যিক দেবেশ রায় সম্পাদিত মাসিক সেতুবন্ধন পত্রিকায় 15তম সংখ্যায় 2019-এর 13ই জানুয়ারি শঙ্খ ঘোষ এর অনুবাদমূলক কবিতা চারণ কবি প্রকাশিত হয়। এবার আমরা জেনে নেব এই কবিতার প্রেক্ষাপট। যদিও আমি তোমাদের একটু ধারণা দিয়ে দিয়েছি আগে, তারপরেও আমরা এই কবিতার প্রেক্ষাপটটা একটু ভালোভাবে জেনে নেব, কারণ এখান থেকেও কিন্তু কবিতাটা বুঝতে গেলে আমাদের প্রেক্ষাপটটা অবশ্যই জানার দরকার। ঠিক আছে, এবং এখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের থাকবে। প্রেক্ষাপট অর্থাৎ কেন কবি এই কবিতাটা লিখেছেন বা কোন পরিস্থিতিতে, কোন পরিপ্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটে কবি এই কবিতাটা লিখলেন বা লিখতে বাধ্য হলেন। এটা অবশ্যই একটা প্রতিবাদমূলক কবিতা। 1985-র 23 অক্টোবর কবিতাটি তিনি লেখেন এক কবির মৃত্যুর প্রতিবাদে। সেই কবি হচ্ছে দক্ষিণ আফ্রিকার একজন বিখ্যাত কবি এবং রাজনৈতিক কর্মী, যার নাম বেঞ্জামিন মোলায়েজ। তাকে উৎসর্গ করে বা তার স্মরণে কিন্তু এই কবিতাটা তিনি লিখেছেন। কেন? কারণ এই দক্ষিণ আফ্রিকার বর্ণ বিদ্বেষী বোথা সরকার, সেই সরকার এই 30 বছর বয়স্ক যে বেঞ্জামিন মোলায়েজ কবিকে ফাঁসির কাঠে ঝুলিয়ে দেন সরকার বিরোধী লেখার কারণে, এবং সে তার যে হত্যার যে নথিপত্র সেগুলো লোপাট করে দেয়া হয়। যাই হোক, বেঞ্জামিন মোলায়েজ 1955 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার আলেকজান্দ্রায় জন্মগ্রহণ করেন। যাকে নিয়ে এই কবিতাটা কবি লিখেছেন, সেই বেঞ্জামিন মোলায়েজ 1955 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার আলেকজান্দ্রায় জন্মগ্রহণ করেন। আর তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তিনি নিরাপত্তা পুলিশকে হত্যা করেছেন, তাই তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীকালে তাকে 18 অক্টোবর 1985 খ্রিস্টাব্দে মাত্র 30 বছর বয়সে তাকে ফাঁসি দেওয়া হয়। ইনি কি করছিলেন? এরা দোষটা কোথায়? দোষটা হচ্ছে মুক্তিযোদ্ধা বেঞ্জামিন দীর্ঘদিন ধরে এই বর্ণবিদ্বেষী যে বোথা সরকার, এই সরকারের বিরুদ্ধে তিনি কবিতার মাধ্যমে সরব হয়েছিলেন, মানে কবিতা লিখেছিলেন এই সরকারের বিরুদ্ধে। সরকারের যে অনাচার, যে স্বৈরাচারিতা এবং বর্ণ বিদ্বেষী যে মনোভাব, এই সমস্তের বিরুদ্ধে, বর্ণ বিদ্বেষী বলতে কালো লোকেদের তারা কিন্তু ঘৃণা করত। সেই যে বর্ণ প্রথা, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার কিন্তু শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব হয়, এটা নিয়ে আমরা ইতিহাসে পড়েছি। যাই হোক, এই যে বেঞ্জামিন, তিনি কবিতা লিখে এই বর্ণবিদ্বেষী বোথা সরকারের বিরুদ্ধে সরব ছিলেন, তাই তার কণ্ঠকে অর্থাৎ কবিতার লেখাকে বন্ধ করার জন্য তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আর সারা পৃথিবী তখন এই প্রতিবাদে গর্জে ওঠে। আমাদের কবি ভারবারাও কিন্তু গর্জে ওঠেন। তিনি যদিও তখন জেলে ছিলেন, তিনি জেলে বসেও কিন্তু প্রতিবাদ স্বরূপ কবিতা লিখেছেন এবং তাকে উৎসর্গ করে এই কবিতাটা লিখেছেন। মানে এই বেঞ্জামিনের যখন মৃত্যুদণ্ড দেয়া হবে তার আগে, যখন মানে আগের দিন যখন তার মা অর্থাৎ বেঞ্জামিনের মা যখন তার সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিল, তখন এই 30 বছর বয়স্ক প্রতিবাদী কবি মায়ের কাছে একটা বার্তা পাঠিয়ে দিয়েছিল সমস্ত জনসাধারণ বা মুক্তিকামী বিপ্লবীদের উদ্দেশ্যে। তিনি তখন তার মাকে কি বলেছিল আমরা একটু জেনে নেব। আমি যা আছি তার জন্য আমি গর্বিত, নিপীড়নের ঝড় আমার রক্তের বৃষ্টি দ্বারা অনুসরণ করা হবে, আমি আমার জীবন দিতে পেরে গর্বিত, আমার একক জীবন
আমি আমার জীবন দিতে পেরে গর্বিত, আমার একক জীবন। অর্থাৎ এই যে বার্তাটা, এই বার্তাটা কিন্তু তার মায়ের মাধ্যমে সমস্ত মুক্তিকামী বিপ্লবীদের উদ্দেশ্যে তিনি বলে গেছিলেন মৃত্যুর আগের দিন। এই যে মর্মান্তিক যে ঘটনা, এই ঘটনা কিন্তু আমাদের এই চারণ কবিতা রচনার ক্ষেত্রে বা কবিতাটা রচনা করতে কিন্তু ভারবারাও রাওকে উজ্জীবিত করেছিল। অর্থাৎ এখান থেকেই তিনি প্রেরণা পেয়েছিলেন, এটাই হচ্ছে তার প্রেক্ষাপট কবিতাটা লেখার। কেন তিনি কবিতাটি লিখলেন, তাহলে আমরা জেনে নিলাম যে কেন, কোন পরিস্থিতিতে কবি কবিতাটা লিখেছেন। তিনি যে কবিতাটা লিখেছিলেন তার নাম কবি, কিন্তু আমরা যে কবিতাটা পড়ছি সেটা সেই কবির কবিতা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। অনুবাদ কবিতার নাম চারণ কবি। এবার আমরা এই কবিতার বিষয় সংক্ষেপটা একটু সংক্ষেপে জেনে নেব, তারপরে আমি লাইন ধরে ধরে বিস্তারিতভাবে তোমাদের কিন্তু এটা ব্যাখ্যা করব। এই কবিতাটা 3টি স্তবক বা স্ট্যানজায় বিভক্ত, আমি এক এক করে তোমাদের সেগুলো আলোচনা করব। তার আগে একটু বিষয় সংক্ষেপটা আমি তোমাদেরকে সুবিধার্থে একটু জানিয়ে দিচ্ছি। কবি বলেছেন যে সমাজ থেকে যখন সমস্ত নিয়ম কানুনের বেড়াজাল বিলুপ্ত হয়, রক্তক্ষয়িত না করেও যখন তিলে তিলে মানুষকে ঠেলে দেওয়া হয় বা দেয়া হচ্ছে নিশ্চিত মৃত্যুর মুখে, তখন কবিকেও বন্দী হতে হয়েছে কারাগারের অন্ধকার জগতে। কিন্তু সেখান থেকেও যেন একটা বেদনা সিক্ত মায়ের অশ্রু জলের মতোই ভেসে আসছে কবির এক লিপিকার স্বর। কবিতার মধ্যে দিয়ে যে প্রবল জনজাগরণ ঘটানো যায় তাকে ভয় পায় কঠিনতর রাষ্ট্রশক্তি, অর্থাৎ দেশের সরকার কিন্তু এই কবিতার যে লেখক, এই কবিতাকে কিন্তু ভয় পায় তারা, কারণ কবিতার মধ্যে বা পেনের যে লেখক শক্তি, সেই শক্তিটাকে কিন্তু একদম শক্তিশালী যে রাষ্ট্র নেতা তারাও কিন্তু ভয় পায়, কারণ এই লেখার মাধ্যমে কিন্তু একটা জনজাগরণ সৃষ্টি হয়, বিদ্রোহ তৈরি হয়। আর তাই শ্রেণী শোষণের হাতিয়ার রাষ্ট্র ব্যবস্থায় শাসকের বুকে একটা ভয় তৈরি হয়, আর কবিদের বারবার তার জন্য বন্দী হতে হয়। তবে বিদ্রোহী এবং প্রতিবাদী কবিদের কখনোই কিন্তু দমন করা যায় না, এটা স্বাভাবিক। শত প্রতিকূলতার মাঝেও কিন্তু তারা তাদের যে কলম, সেই কলমকে হাতিয়ার করে তোলে এবং তারা লেখা চালিয়ে যায়। সে তুমি যদি জেলেও বন্দি করে রাখো, জেলে বসেও কিন্তু তারা লিখে যাবে। যদি ফাঁসিও দাও, ফাঁসির মঞ্চ থেকেও তারা এমন কিছু বলে যাবে যেটা কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদেরকে বিপ্লব ঘটাতে সাহায্য করবে। মৃত্যু ভয়কেও এই কবিরা কিন্তু ভয় পায় না, তারা উপেক্ষা করে তারা এক বৃহত্তর স্বার্থের জন্য বা সমাজ সংস্কারের উদ্দেশ্যে সমাজকে নির্মল, শুদ্ধ, পবিত্র এবং সুন্দরভাবে গড়ে তোলার জন্য তারা কিন্তু হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেয়। যেরকম ভাবে এই বেঞ্জামিন মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিয়েছিল এবং মায়ের মাধ্যমে মৃত্যুর আগের দিন একটা বিপ্লবীদের একটা বার্তা পৌঁছে দিয়েছিল, যে বার্তাটা পরবর্তীকালে সারা পৃথিবীকে উত্তাল করে দিয়েছিল এবং আমাদের এই ভারবারা রাওকেও কিন্তু কবিতা লিখতে উৎসাহিত করেছিল। এই ছিল চারণ কবি কবিতার বিষয় সংক্ষেপ। এবার আমরা এই কবিতাটি লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে সহজ সরল ভাষায় ব্যাখ্যা করব এবং এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলোচনা করব। আমরা প্রথমে এই কবিতা যে 3টি স্তবকে বিভক্ত, তার প্রথম স্তবকটির মানে আমরা একটু জেনে নেব। দেখো প্রথম স্তবকে কি বলছে, নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড়, আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। এবার আমরা এই কবিতার যে প্রথম স্ট্যানজা বা যেটা আমরা পড়লাম সে তার মানে বা ব্যাখ্যাটা আমরা একটু জেনে নেব। বলছে আধুনিক রাষ্ট্রে যত নিয়ম কানুন যে তৈরি করা হয়েছে, বলছে সেই নিয়ম কানুন যখন সব লোপাট হয়ে যায়, অর্থাৎ হারিয়ে যায়, যে উদ্দেশ্যে নিয়ম কানুনগুলো বানানো হয়েছে সেই উদ্দেশ্য পূরণ না করে যখন নিয়ম কানুনকে সরিয়ে দেয়া হয় বা
লোপাট করা হয়। লোপাট বলতে এখানে লুট করা, লুট করা বা আড়াল করা বা ভ্যানিশ করে দেওয়া যাকে বলা যায়, বা উধাও করে দেয়া। যাই হোক, সেই সব যেন হঠাৎ করে উধাও হয়ে গেছে কবির মানে মনে হয়েছে। এখানে সেই আফ্রিকার কথাগুলো চলে আসবে। বর্ণবিদ্বেষী যে দক্ষিণ আফ্রিকার বোধা সরকারের কথা আমি বলছিলাম, সেই মুক্তিযোদ্ধা বেঞ্জামিন মোলায়েজের যে প্রতিবাদ উচ্চারণ, শাসকের মুখোশ খুলে দেয়া, এর ফলে কি করলো না, বোথা সরকার বেঞ্জামিনকে বন্দি করে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিল এবং তার মৃত্যুর যে যাবতীয় প্রমাণ, সেই প্রমাণগুলো লোপাট করে দিল। কবি কবিকে ফাঁসি দেওয়ার জন্য তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়, আর জোর করে তার বিরুদ্ধে স্বীকারোক্তিও করে নেওয়া হয় নিয়মকানুনের পরোয়া না করেই। অর্থাৎ এই যে নিয়মকানুনগুলো রাষ্ট্র পরিচালনা করার জন্য তৈরি করা হয়, প্রত্যেক দেশে কিন্তু একটা সংবিধান থাকে রাষ্ট্র পরিচালনা করার জন্য। আমাদের ভারতবর্ষে যেরকম একটা লিখিত সংবিধান রয়েছে, যেটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় লিখিত সংবিধান বলা হয়, এরকম ভাবে প্রত্যেকটি দেশের কিন্তু এরকম সংবিধান থাকে, অর্থাৎ যে সংবিধান অনুযায়ী দেশকে পরিচালনা করতে হয়। কিন্তু যখন কোনো একটা স্বৈরাচারী সরকার এই সংবিধানকে উপেক্ষা করে, অবজ্ঞা করে বা তোয়াক্কা না করে নিয়মকানুনগুলোকে তারা নিজেদের মতো করে বানিয়ে নেয়, এবং তাদের বিরুদ্ধে যখন কেউ প্রতিবাদ করে, তাকে তার কণ্ঠ রোধ করার জন্য, তার লেখার শক্তি রোধ করার জন্য, তখন তাকে বিভিন্নভাবে ফাঁসিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাকে কারাগারে বন্দি করে দেয়, অথবা তাকে চিরদিনের মতো শেষ করে দেয়া হয়, যেরকম ভাবে এই বেঞ্জামিন মোলায়েসকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মানে কবি সেই ঘটনাকে স্মরণ রেখে কিন্তু লিখছেন যে রাষ্ট্র, স্বয়ং রাষ্ট্রতন্ত্রই নিয়মকানুন লোপাট করেছে, আর জনগণের সমস্ত আকাঙ্ক্ষা স্বপ্ন প্রতিনিয়ত ভেঙে চুরমার করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে, আর অত্যাচারীর বিষাক্ত হাত শোষণ করে চলেছে নিরীহ মানুষগুলোকে। চারিদিকে শুধুমাত্র হতাশা, নিরাশা, এগুলো এর মেঘ উঠছে আর কি। যারা প্রতিবাদ করতে যাচ্ছে তাদেরকেই কিন্তু গলায় ফাঁস লাগিয়ে বা বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে তাদেরকে গারদে পুড়ে দেওয়া হচ্ছে এবং তাদের কণ্ঠ রোধ করা হচ্ছে, আর তাদের শেষ জীবনীটুকুও কেড়ে নেওয়া হচ্ছে। তাদের এমনভাবে তিলে তিলে মারা হচ্ছে যাতে কিনা তারা মরে যাবে, কিন্তু তাদের থেকে কোনো রক্ত বের হবে না। এখানে দেখো কবিতার লাইনে কিন্তু বলছে যে ফাঁস লাগাচ্ছে গলায়, চুইয়ে পড়ছে না কোনো রক্ত, মানে এমন ভাবে মারা হচ্ছে যে কোনো রক্ত পড়বে না, কোনো চোখের জলও না, অর্থাৎ চোখের জলও পড়বে না, এরকম ভাবে তাদেরকে তিলে তিলে শেষ করা হচ্ছে। আর কবি বা সাহিত্যিক যারা এই প্রতিবাদী লোক বা বিপ্লবী, তারা কিন্তু এতটাই শক্তিশালী যে তাদের যখন মারা হয়, অত্যাচার করা হয়, তারা কিন্তু কখনো এর মানে চোখের জল তারা কিন্তু ফেলে না, তারা নীরবে সব সয়ে নেয়, কিন্তু তাদের প্রতিবাদটা কিন্তু তারা চালিয়ে যায়। সমস্ত শত অত্যাচার, শত অনাচার, শত আঘাত, এগুলো কিন্তু তারা মুখ বুজে সহ্য করে নেয়। বলছে তাই শত আঘাতেও তাদের রক্ত ঝরে না, চোখের জলটুকু যেন শুকিয়ে গিয়েছে। আর টালমাটাল সেই সময় কবি দেখছেন চারদিকে লেগেছে ঘূর্ণি ঝড়, ভেঙে পড়ছে আকাশ, আর বারবার বজ্রপাত হচ্ছে, আর যেন প্রলয় মানে ধ্বংসের নাচনে কেঁপে উঠছে সারা রাষ্ট্র বা দেশ। আর ঝিরে ঝিরে বৃষ্টি হলেও তা চিরস্থায়ী যে একটা শান্তি, সেই শান্তি কিন্তু এনে দিতে পারছে না। আর দেশমায়ের এই যে দুর্ভাগার সময়ে কারাগারে বন্দি থেকেও কিন্তু এই কবি আমাদের জন্য বিভিন্ন লেখা কিন্তু লিখে গেছেন। আর ঠিক সেইভাবে যখন 18ই অক্টোবর মৃত্যুদণ্ডের আগের দিন বেঞ্জামিন সঙ্গে তার মায়ের দেখা, জেলের ভেতরে দেখা করতে গেছে, তখন কিন্তু শেষ বিদায়ের দিনে বলছে মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। অর্থাৎ কবি কিন্তু মায়ের মাধ্যমে লাস্টে যখন তার মৃত্যুদণ্ড হবে তার আগের দিন কিন্তু তার কণ্ঠ থেকে এমন কিছু লিপিকার স্বর বেরিয়ে আসছে যেটা কিন্তু পরবর্তীকালে বিপ্লব ঘটিয়ে দিচ্ছে। এখানে আমরা সেটাই দেখব যে বেঞ্জামিনের মা যখন জেলের ভিতর দেখা করতে গেল, আর শেষ বিদায়ের দিনে পুত্র যখন বিপ্লবীদের জন্য একটা বার্তা দিল মায়ের মাধ্যমে, আর সেই বার্তাটা কি হলো, অমর হয়ে থাকলো তার এই যে স্বর, অর্থাৎ তার যে কণ্ঠ,
সেই কণ্ঠ স্বরটার লিপিকার অর্থাৎ চারিদিকে এটা ছড়িয়ে গেল এবং এটা লেখাও হয়ে গেল। যাই হোক, প্রথম স্তবক আশা করি তোমরা কিন্তু সকলেই বুঝতে পেরেছো। আমি আরেকবার পড়ছি। নিয়মকানুন যখন সব লোপাট, অর্থাৎ নিয়মকানুনকে যখন সব কিছুকে উধাও করে দিয়েছে স্বৈরাচারী সরকার, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, অর্থাৎ এখানে স্বৈরাচারী যে শাসক দল তাদের কথা বলা হচ্ছে, ফাঁস লাগাচ্ছে গলায়। কাদের গলায় লাগাচ্ছে? না বিপ্লবীদের বা কবিদের যারা প্রতিবাদ করছে সেই সমস্ত মানুষদের গলায় ফাঁস লাগাচ্ছে। চুইয়ে পড়ছে না কোনো রক্ত, অর্থাৎ সেই সমস্ত প্রতিবাদী মানুষদের গলার থেকে কোনো রকম রক্ত কিন্তু পড়ছে না, তারা সব নীরবে সয়ে নিচ্ছে, কোনো চোখের জলও নয়, অর্থাৎ তাদের গলার থেকে তাহলে তাদের তিলে তিলে মারা হচ্ছে, যার জন্য তাদের রক্ত পড়ছে না এবং চোখের জলও কিন্তু জল শুকিয়ে গেছে। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, অর্থাৎ বিদ্যুৎ, ঘূর্ণিপাকে বিদ্যুৎ, যে ঘূর্ণিঝড়ের যে হওয়ার সময় যে বিদ্যুৎ চমকায় সেটা বাজের মতন হয়ে উঠেছে, ভয়ঙ্কর হয়ে উঠেছে। আর ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড়, অর্থাৎ হালকা হালকা যে বৃষ্টি সেটাও কিন্তু প্রশান্তি বা শান্তি এনে দিতে পারছে না, এবং সেটা যেন মনে হচ্ছে প্রলয়ের ঝড়, অর্থাৎ ধ্বংসের মতন একটা ঝড়। আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর, অর্থাৎ মায়ের বেদনাশ্রু, অর্থাৎ মা যখন এই বেঞ্জামিনের সঙ্গে দেখা করতে গেছে তার ফাঁসির আগের দিন কারাদে অর্থাৎ জেলে, তখন কিন্তু বিপ্লবীদের উদ্দেশ্য করে তার মায়ের কাছে কিন্তু কিছু বার্তা পাঠিয়েছিল এই বেঞ্জামিন, সেই কথাই কিন্তু এখানে কবি তুলে ধরেছেন। মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর, অর্থাৎ কবির যে লেখার স্বর সেটা কিন্তু বেরিয়ে আসছে কাদের জন্য? যা না সমস্ত বিপ্লবীদের উদ্দেশ্যে। যাই হোক, পরের স্তবকে আমরা চলে যাব। বলছে, যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা, কয়েদ করে তাকে আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে। এবার আমরা এই যে দ্বিতীয় স্তবকটি পড়লাম এর ব্যাখ্যাটা আমরা একটু জেনে নেব কি বলছে এই দ্বিতীয় স্তবকে। দ্বিতীয় স্তবকে দেখো কি বলছে, যখন কাঁপন লাগে জিভে বলতে এখানে কবির যে একার সুর, অর্থাৎ একার যে প্রতিবাদের কণ্ঠ সেটা যখন গণ প্রতিবাদের রূপ নেবে, অর্থাৎ সমস্ত জিভে এই সুরটা কেঁপে উঠবে বা ধ্বনিত হবে, তখন বাতাসকে মুক্ত করে দেয় এই সুরটা, অর্থাৎ বাতাসকে এই প্রতিবাদের সুর কিন্তু মুক্ত করে দেয়। অর্থাৎ কবির যে এই সুরটা গণসঙ্গীতের একটা জন্ম দেবে, আর তাতে যখন রাষ্ট্র নেতারা ভয় পাবে তখন কি হবে, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, অর্থাৎ এই কবিদের বা গায়কদের গান যখন যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে, অর্থাৎ এই গান গেয়ে বা কবিতা পড়ার পর যখন সাধারণ মানুষ বা বিপ্লবীরা উজ্জীবিত হয়ে ওঠে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠে, তখন এটা যেন মনে হয় এক একটা অস্ত্র, অর্থাৎ গানটাকে তখন রাষ্ট্র নেতারা বা স্বৈরাচারী মানুষেরা কিন্তু ভয় পেতে শুরু করে, অর্থাৎ তখন তারা সেটাকে বন্ধ করার জন্য যে ব্যবস্থা নেয় সেটা হচ্ছে, দেখো, কবিকে তখন ভয় পায় ওরা, অর্থাৎ এই রাষ্ট্র নেতারা স্বৈরাচারী শাসকরা কিন্তু তখন এই কবিদের বা গায়কদের ভয় পায়, আর তার জন্য কি করে, কয়েদ করে তাকে, অর্থাৎ সেই কবিকে তারা কয়েদ করে, অর্থাৎ জেলে বন্দি করে, আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, অর্থাৎ তার গলায় আরো, গর্দানে বলতে গলায় আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, অর্থাৎ ফাঁসি আরো শক্ত করে জড়িয়ে দেয়, অর্থাৎ তাকে বিভিন্নভাবে ফাঁসিয়ে দেয় এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে, তার কণ্ঠকে, তার লেখার যে শক্তি সেটাকে বা পেনকে বন্ধ করার চেষ্টা করে। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝে, অর্থাৎ এসবের মধ্যে দিয়েও, অর্থাৎ এত অত্যাচার, এত সমস্যা থাকা সত্ত্বেও কবি কিন্তু থেমে থাকে না, সে তার সুর নিয়ে শ্বাস জনতার মাঝে কিন্তু তার যে বাণী, তার যে সুর সেটা কিন্তু ছড়িয়ে দেন, অর্থাৎ প্রতিবাদের যে সুর সেটা কিন্তু তিনি ছড়িয়ে যান। মানে এখানে আমরা যে কবিতার প্রেক্ষাপট সেটাও একটু জানার দরকার। দক্ষিণ আফ্রিকার যে বর্ণবিদ্বেষী সরকার, মানে বোথা সরকার, সেই সরকার এই বেঞ্জামিন মোলায়েম
মোলায়েজ তার যে প্রতিবাদের স্বর সেটা কিন্তু সহ্য করতে পারেনি। আর এই মুক্তিকামী প্রতিবাদী মোলায়েজকে বন্দি করার পরেও তারা শান্তি পায়নি, তাকে লাস্টে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে। কিন্তু তার যে অমর সৃষ্টি সারা পৃথিবীর কাছে তাকে বাঁচিয়ে রাখে। এরকমই হয়, কবিদের যে লেখা সেটা কিন্তু কখনো মৃত্যু হয় না, তার যে সৃষ্টি সেটা কখনো কিন্তু মরে না। এইভাবেই কিন্তু তারা বিপ্লবীদের মাঝে বেঁচে থাকে, জনতার মাঝে তারা কিন্তু বেঁচে থাকে এবং শ্বাস ফেলে, অর্থাৎ জনতার কণ্ঠে তারা কিন্তু তাদের যে প্রতিবাদ সেটা কিন্তু ধ্বনিত করে, অর্থাৎ তাদের লেখা কিন্তু মুখে মুখে ফেরে। যাই হোক, এটাই বোঝানো হয়েছে দ্বিতীয় স্তবকে। এবার আমরা তৃতীয় স্তবকটা একটু পড়ে নেব, তারপরের ব্যাখ্যাটাও জেনে নেব। তৃতীয় স্তবকে বলছে, ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে। বলছে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, অর্থাৎ ফাঁসির যে মঞ্চটা সেটা একটু উঁচুতে অবস্থিত হয়, কিন্তু দেখা যাচ্ছে যখন মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে যাকে, সেই বিপ্লবী হোক কবি হোক, তারকে মৃত্যু দেওয়ার সময় কিন্তু তার সেই যে উঁচু স্থানটা সেটা মাটিতে মিলিয়ে যাচ্ছে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, অর্থাৎ তারা মৃত্যুকে আলিঙ্গন করে নিচ্ছে, হাসি মুখে বরণ করে নিচ্ছে, আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে। অর্থাৎ যারা ফাঁসুরে বলতে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত ফাঁসি লাগানোর জন্য রয়েছে, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি ফাঁসুরে, আর এই ফাঁসুরেকে তুচ্ছ বলে মনে করছে, অর্থাৎ নগণ্য গুরুত্বহীন বলে মনে করছে, আর তারা ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে, অর্থাৎ তারা উল্টে ফাঁসুরেকে ঝুলিয়ে দিচ্ছে বলতে এখানে তাদেরকে গুরুত্বহীন করে দিচ্ছে। এবার আমরা এই যে কবিতাটা পড়লাম, এই কবিতার থেকে আমরা কি বুঝলাম? কবিতা থেকে দেখা গেল যে যখন রাষ্ট্র কল্যাণময় ভূমিকা ছেড়ে, অর্থাৎ তাদের যে মানুষের কল্যাণ করার কথা, তাদেরকে দায়িত্ব দিয়েছে, ভোটে জিতিয়েছে, তাদের ক্ষমতা দিয়েছে, তার মানে হচ্ছে তারা জনগণের যখন দুঃখ দুর্দশা দারিদ্রতা সমস্যা সেগুলো দূর করার জন্য কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তারা যখন এই কল্যাণময়ী ভূমিকা ছেড়ে যখন কি হয়, অত্যাচারী হয়ে ওঠে, বর্ণবিদ্বেষী হয়ে ওঠে, স্বৈরাচারী হয়ে ওঠে, এই সমস্ত যখন অন্যায় তারা করতে শুরু করে, তারপরে যখন অতিষ্ঠ হয়ে কবি গায়ক বিভিন্ন প্রতিবাদী সমাজ সংস্কারকগণরা বিপ্লবীরা যখন গর্জে ওঠে, তখন তাদের কণ্ঠরোধ করার জন্য এই সমস্ত শাসকরা কি করে, তাদেরকে ছলে বলে বিভিন্ন সমস্যায় জর্জরিত করে এবং তাদেরকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে জেলে বন্দি করে, তারপরে তাদেরকে সাজা স্বরূপ বিভিন্ন কঠিন শাস্তি শোনায় এবং এমনকি তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েও দেওয়া হয়। কিন্তু তাদের যে প্রতিবাদী কবিতা, সেই কবিতা কিন্তু থেকে যায়, সেটা অমর, সেটা বিভিন্ন সাধারণ মানুষের মুখে, বিপ্লবীদের মুখে কিন্তু এটা ছড়িয়ে যায় এবং সেটা তখন আগুনের বা প্রলয়ের একটা রূপ ধারণ করে এবং সেটা চারিদিকে ছড়িয়ে এই রাষ্ট্রনেতাদের বিরুদ্ধে গর্জে ওঠে। অর্থাৎ কবিদের যে লেখা সেটা কিন্তু অমর এবং তাদের মৃত্যু হলেও তাদের লেখা কিন্তু অমরত্ব লাভ করে বিভিন্ন বিপ্লবীদের সাধারণ মানুষের কণ্ঠে উচ্চারণের মাধ্যমে। এই হচ্ছে কবিতার বিষয়। আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে কবিতাটি, এবং আমার আলোচনা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাও। যদি কোথাও সমস্যা থেকে থাকে তাহলেও সেটা আমাকে জানাও, তাহলে আমি সেই অংশ নিয়ে তোমাদেরকে পরবর্তীকালে ভিডিও করে সেই অংশ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে সেই কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি বলছি, পরবর্তীকালে এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি তোমাদের এমসিকিউ আকারে একটা ভিডিও তোমাদের দেব। আর এখন আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে বলছি, তোমরা পারলে সেগুলো নোট ডাউন করে নিতে পারো। বলছে চারণ কবি কবিতা রচয়িতা কে? এটা আমি কিন্তু বলে দিয়েছি, এর উত্তর হচ্ছে ভারভারা রাও। আর ভারভারা রাওয়ের পুরো নাম কি? ভারভারা রাওয়ের পুরো নাম হচ্ছে পেন্ডিয়ালা ভারভারা রাও। কিভাবে বিদ্যুৎ বাজ হয়ে উঠেছে? না ঘূর্ণিপাকে। এর অনেক অপশান থাকবে, এখন আপাতত আমি অপশান দিচ্ছি না, পরবর্তীকালে যখন তোমাদের এখান থেকে এমসিকিউ আকারে ভিডিও করব তখন আমি সেখানে অপশান দিয়েই কিন্তু তোমাদের জন্য ভিডিও তৈরি করব। তোমরা যারা এই চ্যানেলে নতুন তাদের বলছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো
তাহলে তোমরা পরবর্তীকালে এখান থেকে যে গুরুত্বপূর্ণ আলোচনা আমি ইতিমধ্যে করেছি এবং আগামীতে করব সেগুলো কিন্তু তোমরা অবশ্যই সব পেয়ে যাবে। ইতিমধ্যে দেখো আমি তোমাদের জন্য এখান থেকে যে তোমাদের নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাস অনুসারে কিন্তু বিড়াল, প্রবন্ধ, পুঁই মাছ, সাম্যবাদী কবিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এগুলো কিন্তু আমি অলরেডি এখান থেকে বিস্তারিত আলোচনা করেছি। কবিতার লাইন ধরে ধরে, প্রবন্ধের লাইন ধরে ধরে, গল্পের লাইন ধরে ধরে, এবং এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলেছি, প্রেক্ষাপট এবং কবি পরিচিতি বা লেখক পরিচিতি সহ, এবং কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউর ভিডিও কিন্তু আমি তোমাদেরকে ইতিমধ্যে এই চ্যানেলে দিয়েছি। যাই হোক, তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওগুলি দেখো, তাহলে তোমাদের কিন্তু অনেক এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। আশা করি তোমরা যদি সমস্ত ভিডিওগুলো দেখো তাহলে তোমরা একদম তোমাদের পরীক্ষায় প্রথম সেমিস্টার বা যতগুলো সেমিস্টার আসছে সমস্ত সেমিস্টারে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। এবং আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। যাই হোক, পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন, এই কবিতাটি অর্থাৎ চারণ কবির মূল কবিতার নাম কি? মূল কবিতার নাম হচ্ছে কবি। এই চারণ কবি কবিতার অনুবাদক কে? উত্তর শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন, শঙ্খ ঘোষ অনুবাদমূলক এই চারণ কবি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর সেতু বন্ধন। আর বন্ধুরা, তোমাদের জন্য কিছু প্রশ্ন আমি দিচ্ছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এই উত্তরগুলো জানাবে, কারণ এতক্ষণ ধরে যে আমি আলোচনা করেছি অবশ্যই আশা করি তোমরা মন দিয়ে শুনেছো। যদি শুনে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। প্রথম প্রশ্ন হচ্ছে, এই কবিতাটা কবি কোন কবির মৃত্যুদণ্ডর পরিপ্রেক্ষিতে রচনা করেছেন এবং এই কবিতাটা উৎস গ্রন্থের নাম কি বা মূল গ্রন্থের নাম কি? এই দুটো প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করো আগামীতে আরও ভালো ভালো বিষয়ভিত্তিক আলোচনা ও শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করার জন্য। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।